কংগ্রাচুলেশন ঋতিকা অধিকারী। আজকে জিএনএম এর কাউন্সেলিং এর পরে ফার্স্ট রাউন্ডে কলকাতায় টালিগঞ্জে সবচেয়ে বড় বাঙুর সুপার স্পেশালিটি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেলি। কেমন লাগছে, অভিজ্ঞতাটা কি? খুবই ভালো লাগছে। যখন ফার্স্ট লিস্টে নিজের নামটা দেখেছিলাম সত্যি খুবই ভালো লেগেছিল। ভাবতেই পারিনি যে প্রথম লিস্টেই বাঙুরটাকে পেয়ে যাব। ওটাই আমার ফার্স্ট চয়েস ছিল, বাঙুরটা। বা একদম বাড়ির কাছে যেহেতু ওটাকেই ফার্স্ট চয়েস রেখেছিলাম, তো ফার্স্ট লিস্টেই আমার নামটা এসে গেছে ওখানে, সেটা দেখে খুবই খুবই ভালো লাগছে। আজকে তো গেছিলি বাঙুরে? হ্যাঁ। অত বড় একটা সুপার স্পেশালিটি হসপিটালে পড়বি, পুরো ক্যাম্পাসটা দেখেছিস কত হ্যাঁ, বড়? প্রচুর বড়, আর অনেক বিল্ডিংও আছে। মানে অনেকগুলোই বিল্ডিং আছে, আর প্রচুর বড়, অনেকটা জায়গা জুড়ে হসপিটালটা। 4-5 লাখ মেয়ে পরীক্ষা দেয় ওই বিল্ডিং গুলোতে ঢোকার জন্য। 4-5 লাখ পরীক্ষা দিয়েও ওই বিল্ডিংটায় ঢুকতে পারে না, সেটাই তুই ঢুকছিস আজকে। তো ওই বিল্ডিং এ ঢোকার যে অনারটা, যে প্রাইডটা, যে অহংকারটা, সেটাকে কিভাবে এনজয় করছিস? কারণ দেখ, তুই 3-4 লক্ষ ছেলে মেয়েকে হারিয়ে, ছেলে মেয়ে বললাম যেহেতু মেল নার্স তো আছে, সেই জন্য তুই একটা 3-4 লক্ষ ছেলে মেয়েকে হারিয়ে আজকে বাঙুর সুপার স্পেশালিটি, তাও আবার কলকাতায় টালিগঞ্জে। তোমার বাড়ি কোথায়? বজবজ। বজবজ, বজবজ মহেশতলা অঞ্চলে। তাহলে বজবজ থেকে মানে বাড়ির পাশে, বাড়ির হ্যাঁ। পাশে হচ্ছে বাঙুর সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ। সেই অহংকারটা কিরকম? অহংকার আমি বলছি, খুব ভেবেচিন্তে বলছি, যে একটা 5 লক্ষ ছেলে মেয়ে যে পরীক্ষাটা দেয়, সেখান থেকে তুই প্রথম দিনে বাড়ির পাশে বাঙুর সুপার স্পেশালিটি মেডিকেল কলেজে ঢুকছিস, ওখানে এবার পড়বি, ওখানেই কেরিয়ার, ওখানেই আগামী দিনে চাকরি, ওখানেই ভবিষ্যৎ, পুরো কেরিয়ার সেট। এই ফিলিংসটা কিরকম লাগলো আজকে যখন ঢুকলি? খুব ভালো লাগলো। সত্যি কথা, আজকে যখন গেলাম, নিজে দেখলাম হসপিটালটা ঘুরে, এখানে পড়বো, সবকিছু ঘুরে দেখলাম যে এখানে এখন আমায় 3 বছর পড়তে হবে, পড়াশোনা করব। সেগুলো দেখে খুবই ভালো লাগছে যে এবার আমি এখানে পড়াশোনা করতে পারবো, একটা সুযোগ পেয়েছি। খুবই আনন্দ লাগছে। আর বাড়ির লোকের কি আনন্দ হচ্ছে? বাড়ির লোক তো সবাই খুব খুশি। বিশেষ করে ওরা চেয়েছিল যাতে আমি কলকাতার কাছাকাছি পেয়ে যাই, কারণ দূরে গেলে তাদেরকে ছেড়ে আমাকে অন্য জায়গায় গিয়ে থেকে পড়াশোনা করতে হবে। ওরা সবসময় চাইতোই যে আমি বাড়ির কাছে একটা কোনো ভালো হসপিটালে পেয়ে যাই। তো ওরাও এই খবরটা পেয়ে খুবই খুশি হয়েছে যে আমি বাঙুরে আমার তা পেয়ে তুই, গেছি। বাকি মেয়েরা তো সরকারি কলেজে না হলে বেসরকারি কলেজে পড়তে যায় বা পড়তে চায়, তুই কেন জেদ ধরেছিলি যে আমি সরকারি কলেজেই পড়বো এবং সরকারিতেই পড়বো? মানে সরকারি কলেজে পড়ার যে তোর জেদ বা বাসনা, সরকারিতে কেন পড়ার তোর এত ইচ্ছা, বা সরকারিতে পড়তে চাস কেন? মানে সরকারি কলেজে পড়বো, বেসরকারিতে পড়বো না, তোর মতন কয়েকজনই আছে যারা এটাকে স্টিক করেছিল এবং সেটাই করেছে। তো সেই যে তোদের ধারণা যে আমরা সরকারিতেই পড়বো, বেসরকারিতে পড়বো না, কেন? কারণ প্রথম পার্থক্যটা হচ্ছে তো যে সরকারিতে যে আমার টাকাটা খরচা হবে আর বেসরকারি, সেটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এখানে কত যে টাকা দিয়ে ভর্তি হয়ে এলি? এখনো তো আমার একটা টাকাও লাগেনি, জানি না কবে টাকা। 500 টাকা লাগবে লাস্টে একটা। হ্যাঁ। ওই 500 টাকা দিয়ে তারপর মানে মেরে কেটে তোর, মানে ভর্তির সময় হয়তো ওই 500-700 টাকা, আর পুরো কোর্স ফি শেষ করবি হয়তো 5,000 কি 8,000 টাকা, 3 বছরের কথা বলছি। আর বেসরকারিতে গেলে প্রথমেই আগে বলবে 50,000, 1 লাখ, 1.5 লাখ আগে হ্যাঁ। জমা করো। তো 500 টাকা ভার্সেস 1 লাখ টাকা। হ্যাঁ, এবার ওই কারণেই আমি ঠিক করেছিলাম যে যেটা এত কম খরচে হয়ে যাবে সেখানে আমি আমার যে টাকাটা আমাকে বাবাকে বেয়ার করতে হবে, কারণ তো আমি এখন তো ইনকাম করি না। আমি চাইতাম না যে আমার বাবা অত কম খরচে যেটা হয়ে যাবে সেটার জন্য আমার বাবার পকেট থেকে অতটা টাকা খরচা হোক, এটা একটা আমার ধারণা ছিল যে এই কারণে। আর সরকারিতে পড়লে আমি যে সরকারি সুযোগ সুবিধাগুলো পাবো পরবর্তী ক্ষেত্রে, সেগুলো বেসরকারির থেকে একটু বেশিই হবে। কারণ সরকারি আমি হসপিটাল থেকে পড়লে তারপর চাকরি বাকরির ক্ষেত্রে আমি সরকারি হসপিটালে একটু বেশি সুযোগ সুবিধা পাবো বেসরকারি হসপিটালের থেকেও বেশি। সেই কারণে আমি ঠিকই করেছিলাম যে করলে সরকারি হসপিটাল থেকেই করব। একটা বিরাট কঠিন পরীক্ষা, একসঙ্গে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংরেজি, অঙ্ক, আবার লজিক্যাল রিজনিং, জিকে, এদিকে উচ্চ মাধ্যমিকে পড়লাম আদার্স অন্যান্য সাবজেক্ট। এই একটা বিরাট যে পড়ার লোড ছিল জিএনএম এর, যেটা বাকিরা নিয়ে হাঁপিয়ে হতে পায় না, যার জন্য র্যাঙ্ক অত পিছনের দিকে হয়। এত ভালো একদম সামনের দিকে র্যাঙ্ক না হলে তো আর বাঙুর পাওয়া যায় না, বাঙুর মেডিকেল কলেজে। তো এই যে সুন্দর র্যাঙ্কটা করার জন্য যে জিএনএম এর পড়াশোনাটা,
তুই কিভাবে সামলালি এইচএস এর চাপ প্লাস জিএনএম এর চাপ, পড়াশোনা করে যে নিজেকে কিভাবে তৈরি করে তুললি? সত্যি কথা বলতে আমি এইচএস এর সময় আমি ঠিক করেই রেখেছিলাম এই লাইনেই আসবো, নার্সিং লাইনে। তবে আমি এইচএস এর সময় কোনোদিনও এই সব নিয়ে পড়াশোনা করিনি। আমি এইচএস এর পরেই এই ইনস্টিটিউটে ভর্তি হলাম। আর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সটা যতটা শিখেছিলাম ক্লাস 9-10-এ, তারপর আবার এখানে 3 মাস রেগুলার প্র্যাকটিস করতাম, বিশেষ করে লজিক্যাল রিজনিং, যেটা আমার কাছে একেবারেই নতুন সাবজেক্ট ছিল। তো এখানে টিচাররা সেটা আমায় খুব ভালোভাবেই বুঝিয়েছিল, লজিক্যাল রিজনিং, যাতে আমার অসুবিধা হয়নি। 3 মাসেই মোটামুটি আমি লজিক্যাল রিজনিংটা ভালোই শিখে গেছিলাম। তো সেই দিক থেকে এই ইনস্টিটিউটে পড়েছি 3 মাস, সেটাও আমাকে অনেকটা হেল্প করেছে। কারণ তার আগে আমি এই নার্সিং নিয়ে পড়াশোনা করতাম না, আমার একটা এম ছিল এদিকে আসার এইচএস এর পর, কিন্তু এইচএস এর সাথে সাথে আমি এটা নিয়ে পড়িনি। এইচএস দেওয়ার পর যখন আমি এই ইনস্টিটিউটে ভর্তি হলাম, তারপরেই 3 মাস পড়াশোনা করলাম এখানে, করে এক্সাম দিই। ক ঘন্টা করে পড়তিস? সেরকম তো আমি করিনি, মোটামুটি আমি দিনে 6 ঘন্টা হতোই। কারণ 6 ঘন্টা 7 ঘন্টা পড়তিস, হ্যাঁ সেটা বাকিদের তো জানতে হবে, ভাবে হ্যাঁ 1 ঘন্টা পড়ে হয়ে যায়, না না 6-7 ঘন্টা কখনো পড়তে হবে। রেগুলার প্র্যাকটিস না করলে অঙ্কটাকে কি জিনিসগুলো করে ম্যানেজ করলি? অঙ্কটা তো কঠিন জিনিস, সবার কাছে তেতো লাগে অঙ্ক। তোর অঙ্কটাকে ম্যানেজ করেছিলি কি করে? কতক্ষণ ধরে অঙ্ক প্র্যাকটিস করতিস? অঙ্ক মোটামুটি দিনে 1-1.5 ঘন্টা করে প্র্যাকটিস করতাম রেগুলার। যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো এখান থেকে দেওয়া হতো সেগুলো প্র্যাকটিস করতাম, তো সেই অনুযায়ী ইজি হয়ে গিয়েছিল। জয়দেব স্যার ক্লাসকে 10-এ কত দিবি? 10-এ 10। 10-এ 10 দিবি? হ্যাঁ। তোর জন্য 1-2 রাত? না না, হ্যাঁ? সত্যি এই ইনস্টিটিউটে পড়ে আমার অনেকই হেল্প হয়েছে। জয়দেব স্যার ক্লাসে তোর আগামী দিনের যে প্রজন্ম তারা হুম। আসবে কেন? তোর কি কি কারণ মনে হয়েছে যে হ্যাঁ জয়দেব স্যার ক্লাসে সে পড়তে যাওয়া উচিত, মানে পড়তে গিয়ে আমি ঠকে যাইনি, বা পড়ে আমার কোনো ভুল হয়নি, বা পড়ে আমার জীবনে টাকাটাও বেঁচেছে, আমার মানে জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে তোর ওভারঅল আজকের দিনে দাঁড়িয়ে বাঙুর মেডিকেল কলেজ টালিগঞ্জে, যেটা আসলে লোকে ভাঙড় বলে, অনেকে অনেক নামে ডাকে, ভাঙড় মানে হচ্ছে সাউথ 24 পরগনা এবং টালিগঞ্জ কলকাতার মানে বিখ্যাত একটা বিরাট বড় প্রাসাদ, মানে সাউথ 24 পরগনার তো সব পেশেন্টই ওখানে। তো সেই রকম একটা বড় বাঙুরে চান্স পাওয়ার পরে জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে তোর আজকে পুরো ভিউটা কি, ওভারভিউটা কি জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে? সত্যি কথা বলতে ইনস্টিটিউটে আমি পড়ে আমি খুবই মানে হেল্প হয়েছে আমার। কারণ এখানে মানে প্রত্যেকটা টিচারই প্রত্যেকটা সাবজেক্টই খুব ভালোভাবে পড়িয়েছে। বিশেষ করে আমি তো গোটা বছর পড়িনি, আমি একটা ক্র্যাশ কোর্সে ভর্তি হয়েছিলাম, 3 মাসের জন্য পড়েছি আমি। আমি সেই 3 মাস পড়েই আমি বুঝতে পেরেছি প্রত্যেকটা টপিক। আমার যদি কিছু অসুবিধা হয়ে থাকে আমি সেটা স্যার ম্যামেদের জিজ্ঞাসা করেছি, সেটা তারা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। ইনফ্যাক্ট এই সবের বাদেও যে আমার এই পুরো এক্সামের পর কাউন্সেলিং প্রক্রিয়া, তারপর হসপিটাল চয়েস ফিলিং এর জায়গায় কোনটা দিলে আমার ভালো হবে, সেখানেও এখানকার স্যারেরা খুবই হেল্প করেছে। তো সব দিক থেকে দেখতে গেলে মোটামুটি মানে আমাকে আমি এই ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম বলেই হয়তো আজকে এই হসপিটালটা এইচএস যে বছরে দিয়েছি, মানে আমি এই রানিং ইয়ারেই পেয়েছি, নাহলে হয়তো আমার সময় লাগতো, আমি চেষ্টা করতাম পরের বছরের জন্য। কিন্তু আমি এক জায়গায় ভর্তি হয়েছি, সবকিছু টাইম স্পেন্ড হয়, মানে হ্যাঁ টাইম লস হয়? টাইমটা আমার ল্যাপস গেল না, কারণ আমি এই ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, সবটা জানতে পেরেছি। আপনারা সব স্যারেরা আমাকে হেল্প করেছেন জানতে, সেই কারণেই হয়তো আজকে আমি এই এমআর বাঙুর হসপিটালটা পেয়েছি। এমআর বাঙুরে এখন এমআর বাঙুরের মেম্বার, মানে ইটস জাস্ট রিয়েলি ইটস মানে it's a pride, it's an honor. এমআর বাঙুর মানে I am associates with এমআর বাঙুর ডক্টরস, it's a prestige. এতদিন তোর কোনো অকাত ছিল না, তোর কোনো আইডেন্টিটি ছিল না। Now you can say I am a student of এমআর বাঙুর, and now I can say my life have got a destiny. So that's a spirit কি আমি এখন বলতে পারি আমি কে, না আমি এমআর বাঙুরের স্টুডেন্ট। This is a awesome, this is a fantastic. স্টাডি ম্যাটেরিয়াল থেকে কমন টমন পেয়েছিলি? হ্যাঁ অনেক কমন পেয়েছিলাম, বিশেষ করে লজিক্যাল রিজনিং এর অনেকই কমন ছিল, বিশেষ করে একই রকম স্ট্র্যাটেজিরই স্টাডি কোশ্চেন ছিল। ম্যাটেরিয়াল 10-এ কত পাবে? ওগুলোও 10-এ 10 সব ওগুলো স্টাডি আমার। ম্যাটেরিয়াল 10-এ 10, ক্লাস 10-এ 10? সব। না আমি বলবো না, তুই বল। হ্যাঁ ক্লাস টিচার টিচার সব সব 10-এ 10। মানে আর ইউ হ্যাপি, your fathers are happy, your একদম parents are happy, ওনারাও খুব খুশি, আমিও খুব খুশি, সবাই। now you are become a lady.
হ্যাঁ Before that, you were, baby kids or whatever you can, young boy. And right now, you are a lady because you are going to be in a serving life. And after that, you will get a job and whatever the things. I can think that your career gets shaped হ্যাঁ properly. আগে কি করব না করব এটা করব ওটা কি জীবনে হবে জানতাম না, নাও আই ফোকাসড হুম step by step I will got it this, and then after the PBSC, then MSc, whatever, and the government job, now I secure and settled. হ্যাঁ কিরকম লাগছে? একদম একটা ছেলে তোর বয়সী এত সেটেল হয়, তুই যত সেটেল, মানে তোর বয়সী কোনো ছেলে এখনো এতটা সেটেল হয়নি, যাদের আরো বেশি চাপ থাকা উচিত। একটা মেয়ে তোর সেটেলড হয়ে গেছিস জীবনে, এবার তোর কি লাগছে, মনে কি হচ্ছে, কি 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 মনে হ্যাঁ হচ্ছে? সত্যি কথা বলতে এতদিন মনে মানে এতদিন ভাবতাম যে কি করব কি হবে, মানে একটা ভয় কাজ করতো যে বাবার আদতেও পয়সা কতদিন খাবো, হ্যাঁ বরের পয়সায় কতদিন খাবো, আদতেও ছেলের পয়সায় কতদিন না খাবো। এইসব পরীক্ষাগুলো দিচ্ছি আদতেও কিছু হবে কিনা রেজাল্টটা, কারণ কতদিন এইভাবে একইভাবে পরীক্ষা দিয়ে যাব। আর আমার সত্যি কথা বলতে নর্মাল গ্রাজুয়েশন কলেজ করারও ইচ্ছা ছিল পুরো না যে ওয়েস্ট অফ টাইম, নর্মাল কলেজ জেনারেল লাইনে করব। পড়া মানে হ্যাঁ ওয়েস্ট অফ টাইম, এবার অর্ধেক সিট খালি পড়ে আছে। ওই কারণেই একটা ভয় কাজ করতো, এখন সেই ভয়টা আর কাজ করছে না, কারণ এখন আমি আমার এমটা জানি, আমার কোথায় যেতে হবে, কিভাবে পড়তে হবে। তো এবার তোর সঙ্গে অনেকে হিংসা করবে, অনেকে সম্পর্ক ছেড়ে দিবে। মানে তুই একটা এত বড় একটা প্রেস্টিজ, এবার তারপরে তোর এত বড় একটা চাকরি, যখন তুই, তোর পাড়ায় কজন সরকারি চাকরি আছে বল, তোর পাড়ায় কতজন সরকারি চাকরি করছে তোর বয়সী? আমার বয়সী সেরকম কেউই নেই। তোর বয়স মানে আর বছর তিনেকের পার্থক্য বড় তোর থেকে সরকারি চাকরি করছে কেউ আছে? ওরকম জানা নেই। তা তোর বছর তিনেক সরকারি চাকরি আর অপেক্ষা, বা আরো বড় কিছু অপেক্ষা। তুই যদি ইউএস যেতে চাস, কানাডা যেতে চাস, জার্মানি যেতে চাস, লন্ডন যেতে চাস, সরকারি কলেজে স্টুডেন্ট গেট ফার্স্ট H1B1 সার্ভিস। তুই যদি আমেরিকা, ইউরোপ, নিউজিল্যান্ড, নরওয়ে যেতে চাস, ডলারে কামাতে চাস, তোর জন্য ফার্স্ট ক্লাস H1B1 ভিসাটা প্রথম আসবে, কারণ সরকারি কলেজ এমআর বাঙুর সুপার স্পেশালিটি আলাদা। কি বলছি বোঝাতে পারছিস? হ্যাঁ এবং তোর পাড়ায় তোর থেকে 3 বছরের বড় কেউ সরকারি চাকরি নেই, এবং তোর বয়সী আর কে তোর বন্ধু বান্ধব আছে যারা এত বড় একটা অ্যাচিভমেন্ট ক্যান সে দ্যাট আই এম আ স্টুডেন্ট অফ এমআর বাঙুর? কেউ নেই। তাই তোকে জিজ্ঞাসা করবে না, বুঝতে পারলাম? হ্যাঁ Sorry, excuse me. Okay, we will wrap up this interview. তো তুই শুধু আগামী দিনে স্টুডেন্টরা কিভাবে প্রিপারেশন নেবে এটা নিয়ে যদি দুটো একটা কথা বলিস, যে তারা জিএনএম এ সফল হওয়ার জন্য তুই কি রকম ভাবে নিজেকে তৈরি করেছিস এবং কিভাবে তারা তৈরি করবে, এবং কি কি করলে তারা তোর মতন এমআর বাঙুরে আগামী দিনে সামনের বছরে চান্স পাবে। আমি তৈরি করেছি বলতে আমি এমন হতো না যে আমি একদিন 10 ঘন্টা পড়লাম তারপরে 10 দিন পড়লামই না। আমি যদি পড়ি আমি যদি Consistency, ধারাবাহিকতা। হ্যাঁ দিনে 5 ঘন্টা পড়লেও সেটা আমি প্রত্যেকদিন পড়তে বসতে হবে, কারণ কনসিস্টেন্সিটা বজায় না রাখলে, প্র্যাকটিস না করলে, জিনিসগুলো একবার মাথা থেকে বেরিয়ে গেলে আমাকে আবার নতুন করে জিনিসগুলোকে মাথায় আনতে হবে, পড়তে হবে। তার থেকে আমি যদি জিনিসগুলোকে বারবার রিভাইজ করি তাহলে জিনিসগুলো আমার মাথায় থেকে যাবে। আমি এই জিনিসটা বিশ্বাস করতাম, তো আমি কনসিস্টেন্সি বজায় রাখতাম আমার পড়া। আমার মনে হয় এই জিনিসটাই সব থেকে বেশি ভাবে গুরুত্ব দেওয়া উচিত, 100 বার। কারণ যা পড়বো সেটা প্রত্যেকদিন পড়ে নিয়ে আমি যদি রিভাইজ করে নিই সেটা Revise, another is important topic. That's a key factor of the success. First is the consistency, regularity, ধারাবাহিকতা, and the second হচ্ছে revision. Without revision you can't get this success. হ্যাঁ Revision is must. Revision is another key factor for the success. Revision, consistency are awesome. You really making a point that's a worthy. সাকসেস পেতে গেলে তোমাকে রিভিশন করতেই হবে, তোমাকে ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে, আর কি। এ দুটো একদম দারুণ দুর্দান্ত দুর্দান্ত পয়েন্ট। আর তোর সাফল্যের এটাই রহস্য। আর আর একটা বিষয় সেটা হচ্ছে কনফিডেন্ট থাকতে হবে, আমার এটা মনে হয়। কারণ নিজের প্রতি যদি আমি হোপলেস হয়ে পড়ি, আমার যদি আমি ভিতর থেকে কনফিডেন্স না পাই যে আমার দ্বারা হবে না বা আমি পারবো না, তাহলে আমাদের আর সেই পড়াটার ইচ্ছাটাও থাকবে না, আর সেটা আমরা পড়তেও পারবো না। যদি আমাদের মানে যতই
আমার মানে এমনি যেরকম কোচিং এ পরীক্ষা টরীক্ষা গুলো দিই, হয়তো অনেকের সেখানে পরীক্ষা খারাপ হয়, একবার দুবার, সে আমারও হয়েছে। তখন যদি মানে আমরা ভিতরে হোপ হারিয়ে ফেলি যে না আমার দ্বারা হবে না বা আমি ক্র্যাক করতে পারবো না, তো আমার মনে হয় তখন সেটা আমাদের অনেকটা পিছিয়ে যাওয়া। আমার মনে হয় ওই ফেলিওর গুলো থেকে আরো ভালো করে সেইগুলো আরো ভালো প্র্যাকটিস করা উচিত। তখন আরো জেদটাকে নিয়ে আসা উচিত যে না এটা হয়নি মানে আমাকে আরো পড়তে হবে। কোচিং এ চাপ ছিল, প্রেসার ছিল, স্বীকার করলি। চাপ প্রেসারটা ঠিক ছিল না ভুল ছিল, মানে দেওয়াটা উচিত হয়েছিল না হয়নি? অবশ্যই উচিত হয়েছিল, চাপ ছিল বলেই পড়েছি, চাপ ছিল পড়েছি বলেই পেয়েছি আজকে তাহলে এটা। ইনস্টিটিউটে আগামী দিনে চাপ রাখা উচিত তো? একদমই হ্যাঁ, চাপ একদমই। রাখা, শাস্তি দেওয়া, পড়া না পারলে ক্লাসের বাইরে হ্যাঁ বার করে দেওয়া, নীল ডাউন করা, এগুলো সব ঠিকঠাক ছিল তো? হ্যাঁ একদমই। এইগুলো না করলে পড়াশোনাটা হয়ও না, আর পড়াশোনা এইগুলো না করলে, পড়াশোনা না হলে তো এইসব জিনিস মানে তুই ক্র্যাক করা মানছিস যায় আজকে না। সাকসেসের পরে এটা মানে স্বীকার করছিস যে কান ধরে দাঁড় করানো বা ক্লাসের বাইরে বার করা, নীল ডাউন, এই পানিশমেন্ট গুলো ছিল বলে পড়ার প্রতি একটা ভয় হ্যাঁ এসেছিল, এবং ভয় এসেছিল বলে পড়াটা আরো বেশি হয়েছে, ভালো হয়েছে, এবং সেই ভয়টা থেকেই আরো বেশি আমরা পড়তে উদ্বুদ্ধ হয়েছি। হ্যাঁ হ্যাঁ এটা স্বীকার তো? হ্যাঁ। মানে শাস্তি দেওয়া তখন আমাকে ডেমন মনে হয়েছে, স্যারদের আমার মনে হয়েছে দানব দৈত্য, কিন্তু আজকে সাফল্যের পরে মনে হচ্ছে ওই শাস্তিটুকুই আজকে দরকার ছিল। আশীর্বাদ হয়ে জীবনে ফিরে এসছে। হ্যাঁ এটুকু এগ্রিড তো? মানে সফলতার এটাও আরেক কেমিস্ট্রি বা আরেকটা রহস্য, হ্যাঁ যে শাস্তি দেওয়াটা আসলে ভয় পাওয়া, ভয় পাওয়ায় পড়ার প্রেসার বাড়া, এবং প্রেসার বাড়ায় সফলতাটা আসে আরো তাড়াতাড়ি এবং আসতে সাহায্য করে, একটা অনুঘটকের কাজ করে। হুম তাহলে শাস্তি দেওয়ার কোনো ভুল করিনি তো? না একদমই না। ক্লাসের বাইরে বার করে একটু একটু শাস্তি যে দিয়েছি, খুব ভুল করিনি তো? না না। That's a great, and I wish you a marvelous, prosperous future for you. থ্যাংক ইউ। And now I will even go to the Emma Bangur at any cause of medical. I will call you that Ritika, আমি তোমাদের জয়দেব স্যার এসেছি বাঙ্গুরে ট্রিটমেন্ট করাতে বা দেখাতে, কোথায় আছো এসো, দেখো, হেল্প করো। হেল্প পাবো তো? একদম একদম হ্যাঁ, স্যার, এমআর বাঙ্গুর অবশ্যই। তো যাবো টালিগঞ্জে, আমি কালীঘাটে। তো যদি কখনো এমআর বাঙ্গুরে কোনো চিকিৎসা করাতে কোনো প্রয়োজনে বা কোনো আত্মীয় স্বজন কাউকে নিয়ে যাই, কারোর ট্রিটমেন্টের দরকার থাকে, হেল্প পাবো তো? একদম স্যার, হ্যাঁ, অবশ্যই বেড ফেড অবশ্যই। পাইয়ে টাইয়ে দিস। হ্যাঁ, কারণ তুই তখন ওয়ার্ডে থাকবি, হয়তো তোর ওয়ার্ডে ভর্তি হতে হবে, বেড পাচ্ছি না, তো তুই তখন বেডটা ব্যবস্থা করে একটু দিস। এটা ভুলে যাবি না কিন্তু। না না মানে আজকের জন্য না, লং টার্ম 5 বছর 10 বছর পরেও, যে ঋতিকা তো এখানেই চাকরি করছে বা ঋতিকা এখানে আছে, তাহলে আমি ঋতিকাকে ফোন করি, তখন কে জয়দেব স্যার যেন বলিস না। না না স্যার, কখনোই না। মানে এটা একটা তোর অনার হয়ে যায়, কত ফোন পাবি, আমাকে একটা ব্যাঙ্গালোরে বেডের ব্যবস্থা করে দাও, ভর্তি করার ব্যবস্থা করে দাও, আমি দেখাবো ডাক্তারটা কোথায়। ভিআইপি, ইটস আ গ্রেট। বা কংগ্রাচুলেশন, তোমার বাবা মাও এসছে, আমরা ওনার সাথে একটু কথা বলবো, এন্ড তার আগে আমরা একটু সেলিব্রেট করবো। ওকে, থ্যাংক ইউ।